Now, today what we discuss about the solution. Now, প্রথম দিন আমরা কি কি পড়িয়েছিলাম দেখো। প্রথম দিন পড়েছিলাম সলিউশনের নরমালিটি, মোলালিটি। ওকে, তাহলে আজকে আমরা জাস্ট সেগুলোকে একটু আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি। ব্যাপারটা কি ছিল? প্রথম হচ্ছে নরমালিটিটা কি ছিল? নরমালিটি সমান ছিল W into Z factor by molecular weight into 1000। এটা ছিল নরমালিটি। নরমালিটির ডেফিনেশনে কি ছিল? 1 লিটার অর্থাৎ 1000 ml দ্রবণে সর্বাধিক যত গ্রাম ইকুইভ্যালেন্ট সংখ্যা দ্রবীভূত থাকবে সেই সংখ্যাকে ওই দ্রবণের নরমালিটি বলে, তাই তো? আর নরমালিটি ছিল টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এরপর আমরা পড়েছি মোলারিটি। মোলারিটি কি? 1 লিটার সলিউশন বা 1000 ml দ্রবণে সর্বাধিক যত মোল দ্রবীভূত থাকবে সেইটাকে আমরা বলেছিলাম মোলারিটি। তাহলে মোলারিটি মানে মোল পার লিটার। যেহেতু এখানে সলিউশনের ভলিউম টার্মটা যুক্ত আছে সেই জন্য এখানে কি বলতে পারি? মোলারিটি হচ্ছে যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর নরমালিটিও টেম্পারেচার ডিপেন্ডেন্ট। ইন কেস অফ, তাহলে মোলারিটিকে যদি আমরা ক্যাপিটাল এম লিখি তাহলে কি লিখেছিলাম? W/M into 1000। ওকে, যেখানে ডাব্লিউটা হচ্ছে যে ওয়েট অফ সলভেন্ট, ওয়েট অফ সলিউট, আর যেখানে এমটা হচ্ছে যে মলিকুলার ওয়েট অফ সলিউট, মলিকুলার ওয়েট অফ সলিউট। এরপরে আমরা কি পড়েছিলাম? নরমালিটি, সরি, মোলালিটি। মোলালিটি is denoted by the small m. মোলালিটি is denoted by the small m। সেখানে মোলালিটি কি ছিল? মোলালিটি বলেছিলাম যে 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে সর্বাধিক যত মোল দ্রবীভূত থাকবে। তাহলে এখানে হচ্ছে যে 1000 গ্রাম। এবার 1000 গ্রামটা হচ্ছে যে যেহেতু গ্রামটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট সেই জন্য মোলালিটি হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আর মোলালিটির ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কি ছিল? যে W2 into 1000 by W1 minus W2 into M। ওকে, যেখানে W2 টা কি ছিল? W2 ছিল ওয়েট অফ সলিউট, আর W1 minus W2 এটা হচ্ছে ওয়েট অফ সলভেন্ট, আর এমটা হচ্ছে যে মলিকুলার ওয়েট অফ সলিউট, তাহলে এখানে মোলালিটি হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। রিমেম্বার, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, টেম্পারেচার উপর ডিপেন্ড করে না। ওকে, মোলালিটি আর এর দুজন কিন্তু টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তারপরে আমরা কি পড়েছিলাম? এরপরে পড়েছিলাম হেনরির ল। হেনরির ল কি পড়েছিলাম? সেখানে যে পার্শিয়াল প্রেসার সমান হেনরি কনস্ট্যান্ট ইনটু মোল ফ্র্যাকশন। তাহলে আমরা হেনরির লটা ফর্মুলা, মানে হেনরির লটা কি ছিল? যদি আমরা যত প্রেসার দেবো কোনো গ্যাসের দ্রাব্যতা ইন সলিউশন তাহলে ইনক্রিজ করে। যেমন আমরা সোডা ওয়াটারের বোতলে যদি স্প্রাইট বা থামস আপে যদি চাপাটা খুলে দিই একটা গ্যাস আকারে বেরিয়ে যায়, বুদবুদ আকারে বেরিয়ে যায় এফারভেসেন্স। এর মানে হচ্ছে যে যখন আমরা ছিপিটা লাগানো ছিল আমরা হাই প্রেসার ছিল, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সলিবিলিটি বেশি ছিল, কিন্তু যখন তুমি ছিপিটা খুলে দিচ্ছ ওই সিস্টেমের মধ্যে প্রেসারটা কমে যাচ্ছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের হচ্ছে যে সলিবিলিটি কি কমে যাচ্ছে। তাহলে এই জন্য ওটা হচ্ছে একটা রিয়েল এক্সাম্পল যে সোডা ওয়াটারের বোতলের ছিপি খোলা মাত্র কেন বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এলিমিনেশন হয়ে যায়। এরপরে আমরা পড়েছিলাম যে রাউলস ল। সেখানে কি পড়েছিলাম? তার আগে পড়েছে ভেপার প্রেসার অফ লিকুইড। তারপরে যদি আমরা পিওর সলভেন্টে if we add a non-volatile substance in a pure solvent, then the vapor pressure of solvent in solution কে ডিক্রিজ করে due to the
কি ইন সারফেসে হচ্ছে যে এ মলিকুল গুলা চলে এসে সলিড মলিকুল, কিন্তু সলিড মলিকুল গুলা কি হয়, সলিড মলিকুল হচ্ছে নন ভোলাটাইল, সেই জন্য আমরা যদি কোনো বিশুদ্ধ দ্রাবকে কোনো অনুদ্বায়ী দ্রাবক যোগ করি সেক্ষেত্রে বাষ্পচাপ কি হয়ে যায়, কমে যায়। সেটা একটা পড়িয়েছিলাম। আর রাউল্টস লতে হয়েছে। এবার যদি তারপরে আমরা পড়েছিলাম আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনের 3-4টা ক্রাইটেরিয়া বলেছিলাম আইডিয়াল সলিউশনের, যেখানে ডেল্টা ভি মিক্স ইকুয়াল টু 0, এটা হচ্ছে আইডিয়াল সলিউশনের কন্ডিশন গুলো। আর ডেল্টা এইচ মিক্স ইকুয়াল টু 0, আর ডেল্টা জি মিক্স নট ইকুয়াল টু 0, আর ডেল্টা এস গ্রেটার দেন 0। যেখানে ডেল্টা জিটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি আর এইচটা হচ্ছে এনট্রপি। ওকে, আর তোমরা গিভস এনার্জি পড়েছো যে কোনো রিঅ্যাকশনের ক্ষেত্রে যদি গিভস এনার্জি নেগেটিভ হয় তাহলে রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস হয়। আর এনট্রপি পড়েছো যদি সিস্টেম প্লাস সারাউন্ডিং দে, যদি সিস্টেম প্লাস সারাউন্ডিং এনট্রপি গ্রেটার দেন 0 হয় তাহলে রিঅ্যাকশনটা কি হয়, স্পন্টেনিয়াস হয়, তাই তো। আর আমরা কি জানি, আর নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে কি ডেল্টা ভি নন আইডিয়াল, ফর নন আইডিয়াল সলিউশন ডেল্টা ভি মিক্স not equal to 0, delta G greater than 0, delta এটা মিক্সার delta E mix less than 0, আর delta H mix not equal to 0। আর রাউল্টস লতে আমরা সেখানে কি পড়েছি, যদি আমরা কোনো বিশুদ্ধ দ্রাবককে কোনো অনুদ্বায়ী দ্রাবক যোগ করি সেক্ষেত্রে তার ফর্মুলাটা কি ছিল, P সমান ছিল x ইন্টু P0, x1 ইন্টু P0, এটা হচ্ছে মেন ফর্মুলা। যেখানে পিটা হচ্ছে যে ভেপার প্রেসার অফ solvent in solution, আর P0 টা হচ্ছে যে পিওর ভেপার প্রেসার, বা হচ্ছে যখন শুধুমাত্র সলভেন্ট আছে তাহলে ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট, ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট, x1 হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট, x1 is the mole fraction of solvent, mole fraction of solvent। ওকে, এরপরে আমরা কি পড়েছি যে কিছু নন আইডিয়াল সলিউশন আছে। এক্ষেত্রে আমরা শুধু বলে যাচ্ছি, তোমরা একটু বইটা পড়ে নেবে। কি আছে যে এইখানে একটা টার্ম আছে অ্যাজিওট্রপিক মিশ্রণ। অ্যাজিওট্রপিক মিশ্রণ মানে ধরে নাও ইথানলের বয়লিং পয়েন্ট কত, ওয়াটারের বয়লিং পয়েন্ট কত, ওয়াটারের বয়লিং পয়েন্ট কত, ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আর ইথানল কি লেস দেন 100, ইথানল হচ্ছে লেস দেন 100, কিন্তু তার মানে এর দুজনের ভেপার প্রেসার হচ্ছে আলাদা। তার মানে এদেরকে যদি সেপারেট করা হয় তাহলে ধরলে একটা মিশ্রণে ইথানল আছে, জল আছে, তুমি হিট করবে তাহলে যার হচ্ছে বয়লিং পয়েন্ট কম সেটা আগে কি হবে, ডিস্টিলেশন হয়ে যাবে, কিন্তু ওয়াটারের বয়লিং পয়েন্ট বেশি সেজন্য ওয়াটার হবে না। কিন্তু অ্যাজিওট্রপিক মিশ্রণ কি বলেছে, অ্যাজিওট্রপিক মিশ্রণ বলেছে যে দুটি ডিফারেন্স বয়লিং পয়েন্ট বিশিষ্ট যদি কোনো তরল হয়, দুজনেরই বয়লিং পয়েন্ট ডিফারেন্স, কিন্তু ওদেরকে এমন একটা প্রপোর্শনে, এমন একটা অনুপাতে মেশাতে হবে যাতে ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল একটা নির্দিষ্ট টেম্পারেচারে তো বয়েল করে। তাহলে অ্যাজিওট্রপিক মিশ্রণ কি, অ্যাজিওট্রপিক মিশ্রণ হচ্ছে সেই অনুপাত যে অনুপাতে দুটো ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল একটা নির্দিষ্ট ফিক্সড টেম্পারেচারে হচ্ছে বয়েল করে, সেই মিশ্রণটাকে হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ। যেমন ইথানল যদি আমাদের সলভেন্টে 90 ETOH, ইথানল যদি এটা থাকে আর প্লাস ওয়াটার যদি থাকে 4.4%, তাহলে এটা কিন্তু একসঙ্গে এই অনুপাতে যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু এই দুজনের
বয়েলিং পয়েন্ট ডিফারেন্স হওয়া সত্ত্বেও একটা নির্দিষ্ট টেম্পারেচারে এরা বয়েল করবে, এইটাকে বলা হচ্ছে যে অ্যাজিওট্রপিক মিশ্রণ। এরপরে কি আছে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে সর্বোচ্চ অর্থাৎ হচ্ছে যে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ, আর একটা হচ্ছে মিনিমাম বয়েলিং পয়েন্ট বিশিষ্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ। ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ এন্ড মিনিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ। আমরা জাস্ট দেখো প্রথমে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ, ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট। তাহলে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ কি, ধরে নাও সাপোজ আমি একটা প্রথমে উদাহরণ নিচ্ছি, যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট বা যেটাকে হচ্ছে পজিটিভ ডেভিয়েশন। ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট মানে ধরে নাও এরকম একটা হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট, একটা হচ্ছে মিনিমাম বয়েলিং পয়েন্ট। আগের দিন আমরা পড়েছিলাম যে বয়েলিং একটা তরল কখন বয়েল করবে, আমরা সেখানে বলেছিলাম যে যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ পরিবেশের চাপের সঙ্গে সমান হবে, যে উষ্ণতায় কোনো তরলের বাষ্পচাপ পরিবেশের চাপের সঙ্গে সমান হবে তখন কিন্তু ওরা হচ্ছে বয়েল করতে শুরু করবে। এবার ধরে নাও ইথানল, ইথানল ইথানল মানে ইথিওইচ। তাহলে দেখো ইথানল যদি আমরা ড্র করি CH3CH2OH, এটা হচ্ছে ইথানল। তাহলে একটা ইথানল মানে তো মানে এক মোল ইথানল মানে তার একটা ইথানল না, আমরা শুধু হচ্ছে বোর্ডে খাতা কলমে বোঝার জন্য একটা মলিকুলকে ড্র করি, কিন্তু সে হচ্ছে যে নাম্বার অফ মোল কত যে অণু ইথানল আছে সেটা কেউ জানে না। তাহলে এখানে যদি আর একটা ড্র করি CH3CH2OH, তাহলে দেখো এখানে এই অক্সিজেনটা এখানে এই হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত আছে, হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারে, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে পিওর ইথানল ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারে। ওকে, এরপরে আমি যদি এই ইথানলে যদি অ্যাসিটোন দিই, অ্যাসিটোন মানে CH3CO6, তাহলে যখন এই অ্যাসিটোন দিয়েছি তখন কি হবে এদের মধ্যে, তাহলে এই যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং প্রথমে তো পিওর শুধু ইথানল ছিল, তাহলে ইথানলের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং ছিল। এবার যখন এই অ্যাসিটোন দিলাম তখন কি হলো, তখন হলো এদের মধ্যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং কমে গেল। শুধু ইথানল যখন ছিল বিশুদ্ধ দ্রাবক, এবার যখন অ্যাসিটোন দিলে এটা দ্রবণ হয়ে গেল। তাহলে দ্রবণ যখন হয়ে গেল এখানে কিন্তু কোনো হাইড্রোজেন বন্ডিং নেই, আর আমরা জানি হাইড্রোজেন বন্ডিং থাকলে তাহলে কি হবে, বয়েলিং পয়েন্ট কি হয় বাড়ে। যেমন আমরা একটা সবচেয়ে বড় উদাহরণ যেটা অর্থোনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। অর্থোনাইট্রোফেনলের বয়েলিং পয়েন্ট কম কিন্তু প্যারানাইট্রোফেনলের বয়েলিং পয়েন্ট বেশি, কারণ অর্থোনাইট্রোফেনল হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারে কিন্তু প্যারানাইট্রোফেনল ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারে। আর যে ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয় সেই বন্ডটাকে ব্রেক করার জন্য এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি দরকার, সেই জন্য অর্থোনাইট্রোফেনলের স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট প্যারানাইট্রোফেনল অপেক্ষা কম, যেহেতু যার ক্ষেত্রে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হবে তার ক্ষেত্রে কিন্তু বয়েলিং পয়েন্ট বেশি। যেমন আরো হচ্ছে বেনজোইক অ্যাসিড বা অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, যেটা হচ্ছে যে স্যালিসাইলিক অ্যাসিড। আর স্যালিসাইলিক অ্যাসিড কিভাবে প্রস্তুত হয় বলে তো ফেনলের সঙ্গে যদি আমরা কোলবেসমেন্ট বিক্রিয়া করি তাহলে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুত হয়। তো যাই হোক, তাহলে তোমাদেরকে এরকম দেয় যে সাপোজ ফেনল তার সঙ্গে হচ্ছে যে অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, প্যারাহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, হেনা তেনা এরকম করে দিল, বলছে যে এর মধ্যে কে হচ্ছে যে মোর ভোলাটাইল হচ্ছে অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, কারণ অর্থোহাইড্রক্সি বেনজোইক অ্যাসিড ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারে। যে হচ্ছে যে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারবে যে কম্পাউন্ডটা তার হচ্ছে বয়েলিং পয়েন্ট কম এবং সেটা হচ্ছে বেশি ভোলাটাইল। তাহলে যে সমস্ত কম্পাউন্ড ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারবে তার কিন্তু ভোলাটিলিটি বেশি এবং বয়েলিং পয়েন্ট কম। সো যাই হোক, তাহলে যখন পিওর ইথানল ছিল তখন ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং হতো। এবার ইথানলে যেই মাত্র অ্যাসিটোন দিয়েছে তখন কিন্তু বন্ডিংটা কি হয়েছে, বন্ডিংটা কমে গেছে। এবার যখন ইথানল ছিল যেহেতু বন্ডিং হয় সেই জন্য ভেপারে যাওয়ার টেন্ডেন্সি ছিল কম ছিল। তাহলে যখন পিওর ইথানল ছিল সেক্ষেত্রে কিন্তু ইথানলের ভেপারে যাওয়ার টেন্ডেন্সি কম, কিন্তু যখন আমি অ্যাসিটোন দিয়ে দিচ্ছি এখন যখন দ্রবণ তৈরি হয়ে গেছে তো এখন দ্রবণের যেহেতু কোনো হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়নি তাহলে দ্রবণের বাষ্পচাপ কি হবে, বেশি হবে। তাহলে দ্রবণের যদি বাষ্পচাপ বেশি হয় এই ধরনের কম্পাউন্ড এদেরকে বলছে ধনাত্মক বিচ্যুতি বা পজিটিভ ডেভিয়েশন। তাহলে তোমাদের পরীক্ষায় পড়বে যে
পজিটিভ ডেভিয়েশন শো করে এমন কিছু কম্পাউন্ড, পজিটিভ ডেভিয়েশন শো করবে তারা যাদের হচ্ছে যে বিশুদ্ধ দ্রাবক যখন ছিল সেক্ষেত্রে যতটা বাষ্পচাপ, কিন্তু এই বিশুদ্ধ দ্রাবক থেকে যখন দ্রবণ তৈরি হবে, দ্রবণের বাষ্পচাপ যদি বেড়ে যায় তখন ওই ধরনের ডেভিয়েশনকে বলা আমরা পজিটিভ ডেভিয়েশন। তাহলে তুমি কি করে বুঝবে যে স্যার পজিটিভ ডেভিয়েশন দেখাবে? তখন তোমাকে দেখতে হবে যদি কোনো বিশুদ্ধ দ্রাবকে কোনো বন্ডিং থাকতো, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, কিন্তু দ্রবণে গিয়ে ওই ধরনের কোনো বন্ডিং নেই, তাহলে ওদের হচ্ছে ভেপার প্রেসারটা বেড়ে যাবে। এবার তাহলে দ্রবণে যদি ভেপার প্রেসার বেড়ে যায় তাহলে এই ধরনের মিশ্রণকে আমরা বলছি যে মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে যারা হচ্ছে যে পজিটিভ ডেভিয়েশন দেখায় তাহলে ওদের কি ভেপারে যাওয়ার টেন্ডেন্সি খুব বেশি, সেই জন্য ওদেরকে কম টেম্পারেচারে দিলে কি হবে, বয়েল হবে। তাহলে যারা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন দেখায়, যে সমস্ত কম্পাউন্ড পজিটিভ ডেভিয়েশন, তাদের হচ্ছে মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ, মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ। যেমন নিটে 2020-তে পড়েছিল যে এই মিনিমাম অর ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ। তাহলে উদাহরণটা কি, তাহলে যারা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন শো করে, তাহলে পজিটিভ ডেভিয়েশনের উদাহরণ কি কি আছে? একটা হচ্ছে ইথানল অ্যাসিটোন, ইথানল প্লাস অ্যাসিটোন এক্সাম্পল, এটা হচ্ছে পজিটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন এক্সাম্পল। আর পজিটিভ ডেভিয়েশন যারা মিনিমাম বয়লিং, ওকে, মিনিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক। আর এক্সাম্পল গুলো কি কি আছে? আর যেটা উদাহরণ আছে সেটা হচ্ছে মিথানল ওয়াটার, মিথানলকে MeOH পড়া হয়, মিথানল প্লাস ওয়াটার। তাহলে মিথানল ক্লোরোফর্ম, ক্লোরোফর্মের CH3, অ্যাসিটোন বেনজিন, অ্যাসিটোন বেনজিন, আর ক্লোরোফর্ম বেনজিন, ক্লোরোফর্ম টলোইন। তাহলে ক্লোরোফর্ম বেনজিন, বেনজিন মানে C6H6, আর বেনজিন কিন্তু অ্যারোমেটিক, হ্যাঁ তোমরা অ্যারোমেটিসিটিটা ভালো করে পড়বে, অ্যারোমেটিসিটি খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে ক্লোরোফর্ম টলোইন, ক্লোরোফর্ম মানে CH3, আর টলোইন মানে বেনজিনের উপরে CH3। এগুলো হচ্ছে সব ধনাত্মক বিচ্যুতি। আর ঋণাত্মক বিচ্যুতি কারা? ঋণাত্মক বিচ্যুতি মানে যারা বিশুদ্ধ অবস্থায় কোনো বন্ডিং ছিল না, কিন্তু দ্রবণ তৈরি হয়ে বন্ডিংটা তৈরি করেছে। তাহলে সেগুলা কি কি উদাহরণ আছে? তাহলে এখন আমরা পড়ব নেগেটিভ ডেভিয়েশন। স্যার আগের পেজটা একটু দেখাতে হবে। ওকে ওকে, আমি বলেছি দেখো, তাহলে এইটা কিন্তু নিটে প্রায় পড়ে, নিট বা জেইতে, যে পজিটিভ ডেভিয়েশন কারা দেখাবে। তাহলে একমাত্র মেন কনসেপ্ট হচ্ছে পজিটিভ ডেভিয়েশন মানে যখন দ্রাবক ছিল সেক্ষেত্রে যে ভেপার প্রেসারটা ছিল তার থেকে যখন দ্রবণ তৈরি হবে ভেপার প্রেসারটা আরো বেড়ে যাবে, এই হচ্ছে গল্প। আর ভেপার প্রেসার বেড়ে যাওয়া মানে কি, বয়লিং পয়েন্ট কমে যাও, ওই জন্য এটা হচ্ছে মিনিমাম বয়লিং পয়েন্ট। ওকে, আর নেগেটিভ ডেভিয়েশন মানে, নেগেটিভ ডেভিয়েশন মানে তোমাদের মাথায় একটা ক্লিক করবে, নেগেটিভ মানে ভেপার প্রেসারটা কমে গেছে। ভেপার প্রেসার কমে গেছে মানে যখন দ্রবণটা তৈরি হয়েছে তখন ভেপার প্রেসারটা কমে গেছে। এর মানে হচ্ছে কি, নিশ্চয়ই বিশুদ্ধ যখন দ্রাবক ছিল, পিওর সলভেন্ট, সেখানে কোনো রকম বন্ডিং ছিল না, কিন্তু যখন সলিউশন তৈরি হয়ে গেছে তার মানে এখানে সলিউশনে মানে সলভেন্টের সাথে সলিউটের সাম টাইপ অফ হাইড্রোজেন বন্ডিং বা যে কোনো একটা ফোর্স কাজ করছে, সেই জন্য ওরা কি করছে, সহজে ভেপারে যেতে পারছে না, সেই জন্য ওরা হচ্ছে যে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার। ওকে, তারপরে দেখো নেগেটিভ ডেভিয়েশনটা কি। তাহলে নেগেটিভ ডেভিয়েশন, তাহলে নেগেটিভ ডেভিয়েশন মানে কারা দেখাবে, যেমন অ্যাসিটন ক্লোরোফর্ম এক্সাম্পল, এক নম্বর এক্সাম্পল অ্যাসিটন প্লাস ক্লোরোফর্ম। এর মানে কি, পিওর অ্যাসিটনে কোনো রকম বন্ডিং ছিল না, কিন্তু যখনই ক্লোরোফর্ম দেবো তখন হচ্ছে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়ে যাবে, সেই জন্য হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের চেয়ে দ্রবণের বাষ্পচাপ কমে গেছে, এটাকে আমরা বলছি যে নেগেটিভ ডেভিয়েশন। আর যখনই নেগেটিভ বাষ্পচাপ যেহেতু কমে গেছে তাহলে বয়লিং পয়েন্ট বেশি হবে, তাহলে নেগেটিভ ডেভিয়েশন মিন্স ম্যাক্সিমাম বয়লিং, ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিশ্রণ, ম্যাক্সিমাম বয়লিং পয়েন্ট
অ্যাজিওট্রপিক মিক্সচার, বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার। দ্বিতীয় নম্বর উদাহরণ কি আছে? দ্বিতীয় উদাহরণ আছে মিথানল কার্বন ডাইঅক্সাইড, সরি MEOH, মিথানল মিন্স CH3OH প্লাস কার্বন ডাইঅক্সাইড। 3 নম্বর উদাহরণ আছে জল প্লাস নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইড। পিরিডিন প্লাস অ্যাসিটিক অ্যাসিড, পিরিডিন মিন্স এটা হচ্ছে পিরিডিনের সংকেত। বেঞ্জিনেরই মতো শুধু একটা কার্বনের বদলে একটা নাইট্রোজেন থাকবে। পিরিডিনই অলসো অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে, পিরিডিনকে বলা হচ্ছে যে মানে হেটার অ্যাটম, কার্বন আর অক্সিজেন মানে কার্বন বাদে বাদ বাকি যেগুলো হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন যাদের লোন পেয়ার আছে ওদের হচ্ছে হেটারো গ্রুপ, সেজন্য পিরিডিনকে বলা হচ্ছে হেটারো অ্যারোমেটিক কম্পাউন্ড। পিরিডিন হচ্ছে হেটারো অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যাসিটিক অ্যাসিড। তারপর হচ্ছে ক্লোরোফর্ম বেনজিন, ক্লোরোফর্ম বেনজিন মিন C6H6। তারপর হচ্ছে ক্লোরোফর্ম ডাইইথাইল ইথার। এটা মানে CH2 CH3 মানে এরকম আছে, CH3 CH2, এটা হচ্ছে ডাইইথাইল ইথার। ও এদিকেও আছে C2H5। ওকে, C2H5 দেখো এটা যে একটা বাকি দিচ্ছে মানে একটা কার্বন আছে। ওকে, তাহলে এরা হচ্ছে সব, যেহেতু ভেপার প্রেসার কমে যাচ্ছে সেই জন্য হচ্ছে ম্যাক্সিমাম বয়েলিং পয়েন্ট অ্যাজিওট্রপিক মিক্সচার। ওকে, এরপরে আমরা কি পড়েছিলাম? কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি কি বলেছিলাম? কলিগেটিভ মানে দ্রবণের, কলিগেটিভ মানে হচ্ছে কালেকশন অফ পার্টিকেল, কালেকশনস অফ পার্টিকেল। কলিগেটিভ প্রপার্টিজ, কলিগেটিভ প্রপার্টিতে আমরা কি বলেছিলাম? যে দ্রবণের যেসব ধর্ম দ্রবণে দ্রবীভূত সলিউটের অর্থাৎ দ্রাবের নেচারের উপর ডিপেন্ড করে না, কিন্তু দ্রাবকণার সংখ্যার উপর ডিপেন্ড করে, সেটাকে মনে হচ্ছে যে কলিগেটিভ প্রপার্টি, কালেকশনস অফ পার্টিকেল। ওকে, এবার হচ্ছে কলিগেটিভ প্রপার্টি 4 প্রকার বলেছিলাম। একটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, 1 নম্বর। দ্বিতীয় বলেছিলাম এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট অর্থাৎ হচ্ছে স্ফুটনাঙ্কের উন্নয়ন। তৃতীয় বলেছিলাম ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অর্থাৎ হিমাঙ্কের অবনমন। এন্ড ফোর্থ ওয়ান ইজ দ্যাট অর্থাৎ লাস্ট হচ্ছে অসমোটিক প্রেসার। তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। এর মানে কি? তাহলে প্রথম যেটা আমরা আলোচনা করব রিলেটিভ lowering of vapor pressure। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার মানে কি? যে যদি আমরা কোনো বিশুদ্ধ দ্রাবকে কোনো অনুদ্বায়ী দ্রাবক যোগ করি তাহলে ওর বাষ্পচাপ কি হবে? কমে যাবে। এর দেখো আমরা একটু আগে পড়েছি যে পি অর্থাৎ হচ্ছে যে দ্রবণের বাষ্পচাপ সমান x1 ইন্টু P0, এটা একটু আগেই পড়েছে। দেখো যেখানে পিটা হচ্ছে যে দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ, x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, আর P0 হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ। তাহলে এখানে যদি একটু মডিফাই করি, কি মডিফাই? দেখো P/P0 সমান কত? x1 লিখতে পারি। ওকে, তাহলে দুই ক্ষেত্রে 1 মাইনাস করি, তাহলে দুদিকেই যদি 1 মাইনাস করি তাহলে কি হবে? 1 মাইনাস P/P0 সমান 1 মাইনাস x1। তাহলে এখানে কি লিখতে পারি? P0/P/P0। এবার দেখো এখানে হচ্ছে দুটা কম্পাউন্ড আছে, এবার তাহলে দুজন মিলে কি মোট অংশ এক হয় না মোল ভগ্নাংশ? তাহলে 1। তাহলে এখান থেকে কি লিখতে পারি? x2 সমান 1 মাইনাস x1। তাহলে এখানে পুট করে দাও, সমান কত? x2। তাহলে এইটা হচ্ছে যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, যেখানে P0টা হচ্ছে পিওর সলভেন্টের, আর এখানে পিটা হচ্ছে যে সলিউশনে বাষ্পচাপ। মানে সলিউশন বলতে কি? সলিউশন বলতে দ্রাবকটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যেহেতু অনুদ্বায়ী, তাহলে এটা হচ্ছে যে ভেপার প্রেসার অফ সলভেন্ট ইন সলিউশন।
আর এটাতে আর x2 টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ সলিউট। আচ্ছা 1 বলতে বোঝায় যার পরিমাণ বেশি, টপার। পরীক্ষায় কি যে এক রোল করেছে সবচেয়ে বেশি টপার, তাহলে সেরকম x1 বলতে যার পরিমাণ বেশি থাকে। তাহলে সলভেন্টকে মেনলি 1 দ্বারা ডিফাইন করা হয় আর সলিউটকে মেনলি 2 দ্বারা ডিফাইন করা হয়। ওকে, তাহলে মোল ফ্র্যাকশন অফ সলিউট আমরা মেনলি 1 বলি হচ্ছে সলভেন্ট আর 2টা লিখি ফর সলিউট। ওকে, তাহলে দেখো যত বেশি x2 অ্যাড করব, x2 মানে কি, x2 মানে হচ্ছে যে দ্রাব যত অ্যাড করব, দ্রাব মানে যেটা অনুদ্বায়ী সাবস্টেন্স, তাহলে তার যত বেশি এটা অ্যাড করব, তাহলে এর সঙ্গে কি এই যে কতটা হচ্ছে যে লোয়ার হবে, ভেপার প্রেসারটা কতটা কমবে, ডাইরেক্টলি সমানুপাতিক। তাহলে যত বেশি অনুদ্বায়ী দ্রাব থাকবে, তাহলে ওই দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ কি হবে, তত কম হবে। এটা একটা ফর্মুলা, এগুলো কিন্তু অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে, জাস্ট লিখে রাখো। তাহলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার P0 মাইনাস P/P0। ওকে, আচ্ছা এবার বাষ্পচাপ আপেক্ষিক অবনমন সংখ্যা রাউল্টের সূত্রের কিন্তু বেশ কিছু আছে। এটা কি, এই সূত্রগুলা কেবলমাত্র লঘু দ্রবণ অর্থাৎ হচ্ছে ডাইলুট সলিউশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, খুব বেশি টেম্পারেচার হওয়া যাবে না। তাহলে এগুলা হচ্ছে ডাইলুট অ্যাপ্লিকেবল হচ্ছে ডাইলুট সলিউশন, এটা অনলি অ্যাপ্লিকেবল ফর ডাইলুট সলিউশন। দ্বিতীয়টা হচ্ছে যে অনুদ্বায়ী দ্রাবকটা যোগ করব সেটা হচ্ছে নন ডিসোসিয়েট হবে, নন ডিসোসিয়েট, ডি মানে ডিসোসিয়েট, নন অ্যাসোসিয়েট, এ মিন্স অ্যাসোসিয়েট, নন ডিসোসিয়েট, নন অ্যাসোসিয়েট এন্ড অনুদ্বায়ী, নন ভোলাটাইল, ভি মিন্স ভোলাটাইল। এইগুলো হচ্ছে কন্ডিশন। তাহলে সলিউশনটাকে ডাইলুট হতে হবে, আর যে সাবস্টেন্সটা দেবো সেটা হচ্ছে নন ভোলাটাইল আর নন অ্যাসোসিয়েট এন্ড নন ডিসোসিয়েট। কারণ যদি ডিসোসিয়েট হয়ে যায় বা অ্যাসোসিয়েট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আবার পড়বো সেটা হচ্ছে অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টি, সেখানে আবার আমরা ভ্যান্ট অফ ফ্যাক্টর পড়বো। ওকে ওকে, আজকে মেনলি আমরা এই ফর্মুলা গুলো করাচ্ছি, নেক্সট ডেটে অলরেডি অঙ্কগুলো করিয়ে টপিকটা শেষ হয়ে যাবে। এরপরে কি, এরপরে আছে এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার P0 বাই, এই ফর্মুলাটা পুট করে রাখো, এগুলো সব ধরনের পরীক্ষায় এর অঙ্ক পড়ে। এরপরে যেটা পড়বো এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অর্থাৎ স্ফুটনাঙ্কের উন্নতি। দেখো এমনি ইন জেনারেল তোমরা ভাবো না, যদি বাষ্পচাপ কমে যায় তাহলে আমাদেরকে কি টেম্পারেচার কি করতে হবে, আরো দিতে হবে। দেখবে আমাদের যখন বাড়িতে যখন রান্না টান্না হয়, ডাল যখন সহজে সিদ্ধ হয় না, লবণ দিয়ে দেয়। কারণ কি বলতো, লবণ দিলে কি হয়, হচ্ছে বাষ্পচাপ কমিয়ে দেয়, আর বাষ্পচাপ কমিয়ে দিলে বেশি পরিমাণ টেম্পারেচার দিতে হবে। আগে যেমন 100তে যদি ফুটে জল, তুমি যদি একটু লবণ দিয়ে দাও, তাহলে যদি জল আর 100তে ফুটছে না, যেহেতু আর হচ্ছে বাষ্পচাপ কমে যাচ্ছে, তাহলে আরো বেশি পরিমাণ টেম্পারেচার দিতে হবে, সেইরকম আর কি। তাহলে যেহেতু বাষ্পচাপ কমে যাবে, তাহলে বয়লিং পয়েন্ট বাড়াতে হবে। তাহলে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, সেখানে ফর্মুলাটা কি, এখানে জাস্ট আমরা ফর্মুলা গুলো জানবো, যে সেটা হচ্ছে ডেল্টা টি বি, বি মিন্স বয়লিং পয়েন্ট, প্রপোর্শনাল টু এ মোলালিটি। এখানে এই স্মল এমটা কিন্তু হচ্ছে মোলালিটি, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট মোলালিটি। ওকে, এবার এখানে এই প্রপোর্শনাল টু সাইন তোলার জন্য আবার ডেল্টা টিবি মানে কি, ডেল্টা টিবি মানে বি প্রাইম মাইনাস টিবি জিরো সমান এই প্রপোর্শনালটির জন্য এটা একটা কেবি কনস্ট্যান্ট ইনটু এম, যেখানে কেবিটাকে বলা হচ্ছে মোলার ইবিলোস্কোপিক কনস্ট্যান্ট, ইবিলোস্কোপিক কনস্ট্যান্ট। এখানে টি প্রাইমটা কি, টিবি প্রাইম হচ্ছে যে সলভেন্টের বয়লিং পয়েন্ট, সলভেন্ট বয়লিং পয়েন্ট, আর যেখানে TB0 এটা হচ্ছে যে বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। তোমরা নিজেরাই ভাবো না যে যদি কার বেশি হয়, যেহেতু অনুদ্বায়ী দ্রাবক যোগ করছি, তাহলে নিশ্চয়ই বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের বয়লিং পয়েন্ট কি বেশি, সেজন্য আগে বেশি মাইনাস কমটা দিচ্ছে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এখানে কেবিটা করেছে মোলার ইভোলোস্কোপিক কনস্ট্যান্ট,
এর ইউনিটটা বার করতে পারবে। এবার মোলালিটিটাকে কিভাবে ডিফাইন করবে দেখো, মোলালিটি মানে ডেফিনেশনটা কি জানি আমরা, 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে কত মোল আছে, তাই তো? তাহলে আমি ধরছি যে আমার W1 মানে হচ্ছে সলভেন্ট, তাহলে W1 হচ্ছে ওয়েট অফ সলভেন্ট, আর W2 হচ্ছে যে ওয়েট অফ সলিউট। 2 মিন্স যার পরিমাণ কম, 1 মিন্স বেশি, আর M2 মানে হচ্ছে মলিকুলার ওয়েট অফ সলিউট। এবার দেখো এখানে আমরা জাস্ট কি বার করতে চাইছি, আমরা এখানে এই স্মল m অর্থাৎ মোলালিটিটাকে বার করতে চাইছি। আমি ধরেই নিচ্ছি যে আমার W1 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে অর্থাৎ পিওর সলভেন্টে N2 মোল সলিউট আছে, N2 মোল সলিউট আছে। আর আমরা ডেফিনেশনে কি জানি, 1000 গ্রাম পিওর সলভেন্টে কত মোল আছে সেটা তার হচ্ছে মোলালিটি। তাহলে 1 গ্রাম পিওর সলভেন্টে কত আছে, হচ্ছে N2/W1। আর ডেফিনেশন অনুযায়ী কি জানি, 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে যত আছে, তাহলে 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে কত আছে, N2/W1 ইন্টু 1000। আবার আমরা N2 মানে কি জানি, N2 মানে ওয়েট বাই মলিকুলার রেট, W2/M2। তাহলে এখানে পুট করে দাও N2 এর জায়গায়, তাহলে W2/M2 ইন্টু W1 ইন্টু 1000। এটা হচ্ছে মোলালিটির তৈরি হয়ে গেল। তাহলে আমরা সেখানে কি পড়েছিলাম যে টিবি সমান কেবি ইন্টু এম, তাহলে এখানে এই এম এর জায়গায় যেটা স্মল এম আছে সেখানে তাহলে মোলালিটির ওই পুরো এটা বসাতে পারি যে W2/M2 ইন্টু W1 ইন্টু 1000। কারণ মোলালিটির ডেফিনেশন হচ্ছে যে 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে সর্বাধিক যত মোল দ্রবীভূত আছে, আর মোলালিটি হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো আমরা সেখানে পুট করে দিচ্ছি, দেখো তাহলে ডেল্টা টিবি সমান কেবি মোলাল ইন্টু W2 ইন্টু 1000 বাই বিখ্যাত ফর্মুলা হয়ে গেল। ওকে, এবার কেবির ইউনিটটা কি হবে, ইউনিট অফ কেবি, তাহলে প্রথমে জানতে হবে কেবিটা কি। কেবি কে বলা হচ্ছে যে ইবুলোস্কোপিক কনস্ট্যান্ট বা স্ফুটনাঙ্ক ধ্রুবক। কেবি মিন্স ইবুলোস্কোপিক কনস্ট্যান্ট। আর ইউনিট অফ কেবিটা কি হবে, ইউনিট অফ কেবি হবে কেলভিন কেজি। দেখো ইউনিট অফ কেলভিন কেজি মোল ইনভার্স, তাহলে কেলভিন কেজি পার মোল, কেলভিন কেজি পার মোল। আর এখানে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে কেবি এর মান কেবলমাত্র সলভেন্টের নেচারের উপর ডিপেন্ড করে। এখানে একটা টাইপে লিখে রাখো, কেবি কিসের উপর ডিপেন্ড করে, নেচার অফ সলভেন্ট, নেচার অফ সলভেন্ট, সলভেন্টের উপর কিন্তু দ্রাবের প্রকৃতির উপর এটা হচ্ছে ডিপেন্ড করে, নেচার অফ সলভেন্ট বাট does not depends on nature of solid। তাহলে এখানে কেবিটা কি করে, কেবি হচ্ছে সলভেন্টের নেচারের উপর ডিপেন্ড করে বাট সলিউটের নেচারের উপর ডিপেন্ড করে না। অর্থাৎ কেবি হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর ডিপেন্ড করে কিন্তু দ্রাবের প্রকৃতির উপর ডিপেন্ড করে না। ওকে, তাহলে এখান থেকে আমরা পড়লাম যে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট।
যে যদি আমরা কোনো বিশুদ্ধ দ্রাবকে কোনো অনুদ্বায়ী দ্রাবক যোগ করি তাহলে সেক্ষেত্রে কি হয়, দ্রবণে দ্রাবকের বাষ্পচাপ কমে যায়, আর বাষ্পচাপ যদি কমে যায় তাহলে স্ফুটনাঙ্ক কি হবে, বেড়ে যাবে। এরপরে যেটা পড়বো আমরা হিমাঙ্কের অবনমন, অর্থাৎ ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। এটা হচ্ছে যে স্ফুটনাঙ্ক বাড়ছিল কিন্তু হিমাঙ্ক হচ্ছে কমে যাবে, তাহলে সেটা এখন নতুন টার্ম পড়বো আমরা, যে ডিপ্রেশন, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে if we add a non-volatile substance in a pure solvent, then the vapor pressure of a solvent in solution decrease and hence depression in freezing point। তো সেই জন্য তো হিমাঙ্কের অবনমন, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। একই রকম ফর্মুলাটা কেমন আসবে, ফর্মুলাটা আসবে যে ডেল্টা টিএফ সমান টু এম, এম মানে মোলালিটি, আবার ডেল্টা টিএফ সমান এখানে হচ্ছে কেএফ, কেএফ কে বলছে মোলাল ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট, ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট সেটা হচ্ছে ইবিএল ইউজ করে। আবার আমরা এখানে মোলালিটি ডেফিনেশন কি করছি, এম মিন্স মোলালিটি, মোলালিটি তো ডেফিনেশন এক্ষুনি বললাম যে 1000 গ্রাম বিশুদ্ধ দ্রাবকে সর্বাধিক যত মোল দ্রবীভূত থাকে সেই সংখ্যাকে মোলালিটি বলে। আর মোলালিটি যেহেতু গ্রাম টার্ম আছে সেই জন্য এটা হচ্ছে মোলালিটি হচ্ছে যে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে মোলালিটি এখানে আমরা পড়েছি W2 1000 বাই M2 W1, আর এখানে ডেল্টা টিএম মানে কি, হিমাঙ্কের অবনমন। তাহলে কতটা হিমাঙ্কের অবনমন হবে, তার মানে এখানে বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা তার কি হচ্ছে দ্রবণের স্ফুটনাঙ্ক কি, হিমাঙ্ক নিশ্চয়ই কি কম, বিশুদ্ধ দ্রাবক অপেক্ষা দ্রবণের হিমাঙ্ক এখানে কম, যেমন স্ফুটনাঙ্ক বেশি ছিল দ্রবণের কিন্তু এখানে কম হবে। তাহলে এখানে বেশিটা কার, বেশিটা হচ্ছে যে দ্রবণের, বিশুদ্ধ দ্রাবকের। এম স্মল এম, তাহলে এটা হচ্ছে যে freezing point of pure solvent আর TF prime হচ্ছে freezing point of solution। freezing point of solution, তাহলে এখানে যদি আলটিমেট পুট করি কি হবে, এম মানে তো এটা, তাহলে এখান থেকে পুট করতে হবে ডেল্টা এফ 0 মাইনাস টিএফ সমান W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W1 কেএফ। এবার তাহলে কেএফ কে কি বলা হয়, কেএফ কে বলা হয় ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। ওকে, কেএফ সমান হচ্ছে যে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। সিমিলারলি কেএফ এর ইউনিট কেমন হবে, কেএফ এর ইউনিট কেলভিন, কেজি, মোলিং। একই রকম কেএফ এর ভ্যালু হচ্ছে, কেএফ এর ভ্যালু ডিপেন্ডস অন solvent nature, but not depend on solute nature, but not depend on solute nature। ওকে, তাহলে এখান থেকে আমরা পড়লাম যে ডেল্টা টিএফ সমান কেএফ ইনটু এম। এবার এখানে একটা এনসিআরটি তো তোমাদের আছে
পরীক্ষায় প্রায় পড়ে যে অ্যান্টি ফ্রিজিং হিসাবে কাকে ইউজ করে। অ্যান্টি ফ্রিজিং বা হিমাঙ্ক রোধ ইম্পর্টেন্ট, একবার নোট করে রাখুন। প্রথম যেটা জানতে হবে অ্যান্টি ফ্রিজ তাহলে অ্যান্টিফ্রিজ মানে যেসব দ্রবণের হিমাঙ্ক 0°C উষ্ণতার অনেক নিচে। তাহলে যেসব দ্রবণের হিমাঙ্ক হচ্ছে 0°C উষ্ণতা অনেক নিচে তাদেরকে বলা হচ্ছে যে হিমাঙ্ক রোধক অর্থাৎ অ্যান্টিফ্রিজ। এবার এর ইউজটা কি বলছে যে যেগুলো হচ্ছে শীত প্রধান দেশ সেখানকার উষ্ণতা 0°C অনেক নিচে থাকে, সেখানে গাড়ির রেডিয়েটরে ব্যবহৃত জল জমে যায়, গাড়ির যে রেডিয়েটর আছে সেখানে ব্যবহৃত জল হচ্ছে জমে যায়। এবার গাড়ি ইঞ্জিনকে ঠান্ডা রাখার জন্য যে জলগুলো ইউজ করা হয়, জলের এই মানে কঠিনী ভবন প্রতিরোধ করার জন্য যাতে জলটা না সহজে বরফ হয়ে যায়, সেই জন্য জলের মধ্যে সামান্য পরিমাণ হিমাঙ্ক রোধক হিসাবে অর্থাৎ অ্যান্টিফ্রিজ সলিউশন হিসাবে ইথিলিন গ্লাইকল ইউজ করে। তাহলে আমাদের শর্ট প্রশ্ন পড়বে যে গাড়ির রেডিয়েটরে অ্যান্টিফ্রিজ সলিউশন হিসাবে কি ইউজ করা হয়, সেটা ইউজ হচ্ছে যে ইথিলিন গ্লাইকল অর্থাৎ CH2OH এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। তাহলে ইথিলিন গ্লাইকলটা কি? অ্যান্টিফ্রিজি সলিউশন। অ্যান্টিফ্রিজি সলিউশন, ওকে। এরপরে আমরা যেটা পড়বো অসমোসিস। হোয়াট ডু ইউ মিন বাই অসমোসিস? অসমোসিস কি? অসমোসিস মানে কি? যার হচ্ছে অবিশ্রম। দেখো যদি আমরা কোনো এরকম একটা জাস্ট বিকার নিলাম, এখানে হচ্ছে পার্চমেন্ট অর্থাৎ অর্ধবেদ্য পর্দা ঘিরে দিয়েছে, পার্চমেন্ট পেপার। এই পার্চমেন্টের মধ্যে দিয়ে কি যেতে পারে? কেবলমাত্র সলভেন্ট মলিকুল গুলা যেতে পারে, কিন্তু সলিড মলিকুল যেতে পারবে না। এটা হচ্ছে পার্চমেন্ট, অর্ধবেদ্য পর্দা। এটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা দেওয়া আছে মাঝখানে, ঠিক আছে, সেমি পারমিয়েবল মেমব্রেন। এর মাঝে দেওয়া আছে সেমি সেমি পারমিয়েবল অর্থাৎ অর্ধবেদ্য পর্দা আছে। এদিকে ধরে নাও সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। এবার ধরে নাও এদিকটা যেটা আছে সেটা হচ্ছে এদিকটা হচ্ছে পিওর সলভেন্ট, এতটা পর্যন্ত আছে। পিওর সলভেন্ট আছে এতটা পর্যন্ত এই। আর এদিকটা যেটা আছে একই মাপ, এদিকটা হচ্ছে সব ধরনের আছে, এটা আর এটা। এদিকটা হচ্ছে সলভেন্ট, পিওর সলভেন্ট, আর এদিকটা হচ্ছে সলিউশন। তুমি যদি এরকম ভাবে রেখে দাও অর্ধবেদ্য পর্দা, তাহলে কিছুক্ষণ পরে দেখবে যে যেদিকটা ইয়ে আছে সলিউশন আছে ওদিকটা বেড়ে যাবে, সলিউশনের লেয়ারটা বেড়ে যাবে আর সলভেন্টের নিচের লেয়ারটা কমে যাবে। এটা হচ্ছে সলিউশনটা বেড়ে গেল ইনক্রিজ, আর সলভেন্টটা কমে গেল। এর মানে কি? যদি কোনো আমরা দুটা ভিন্ন ঘনত্ব বিশিষ্ট তরলকে সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা সেপারেট করে রাখা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে লো গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে কেবলমাত্র সলভেন্ট মলিকুল গুলা পাস করে, লো গাঢ়ত্ব থেকে হাই গাঢ়ত্বের দিকে সলভেন্ট মলিকুল গুলা পাস করছে। ওকে, তাহলে এই ঘটনাটাকে বলছে অবিশ্রমণ। যেমন আমাদের উদাহরণ কি, আমাদের দেখো যে এতে ওই দাঁতের গোড়াটা ফুলে গেলে সেখানে কি বলে না, ওই যে লবণ জল দেয়, তার মানে এর মানে হচ্ছে
যে গাঢ়ত্ব বেশি, লবণ জলের গাঢ়ত্ব বেশি, তাহলে ওই দিক থেকে দাঁতের গোড়া থেকে যদি কিছু থাকে সেগুলো কি হবে, ওই দাঁতের যে গোড়া যে চামড়াটা ওটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেনের মতো কাজ করে, তাহলে ওখানে দেখবে একলটা ফুলাটা অনেকটা কমে যায়। তার মানে এখানে কোনো জল টল যদি জমে থাকে তাহলে সেক্ষেত্রে ওই জলটার ডেন্সিটি কম, আর তুমি যখন লবণ জল দিচ্ছ মুখে ওর ডেন্সিটি কি হবে বেশি, বা ওর গাঢ়ত্ব বেশি, ওর গাঢ়ত্ব বেশি, তাহলে কি হবে বেশি মানে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে সলভেন্ট মলিকুল গুলা পাস করে। তাহলে অভিস্রবণ চাপ মনে হচ্ছে যে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে সলভেন্ট মলিকুল গুলা পাস করে, এই ঘটনাটাকে বলছে অভিস্রবণ। ওকে, তাহলে যদি আমরা কোনো সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা দুটা ভিন্ন হচ্ছে কনসেন্ট্রেশন বিশিষ্ট দ্রবণকে সেপারেট করে রাখি, তাহলে দেখা যাচ্ছে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে সলভেন্ট মলিকুল গুলো পাস করছে, তাহলে এই ঘটনাটা হচ্ছে অভিস্রবণ। এবার অভিস্রবণ অসমোটিক প্রেসার কি? অসমোটিক প্রেসার, অসমোটিক প্রেসার মানে হচ্ছে টু প্রিভেন্ট দ্য অসমোসিস। তাহলে এখন আমি চাইছি অসমোসিসকে বাধা দেবো, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে যেদিকে জলের অণু চলে যাচ্ছে সলভেন্ট গুলো বেশি দিকে চলে যাচ্ছে সলিউশনের দিকে, তার মানে সলিউশনের দিকে তো এক্সট্রা প্রেসার দিতে হবে। তাহলে টু রিমুভ দা বা টু রিটেন দা, তাহলে প্রিভেন্ট দা অসমোসিস, যে এক্সট্রা পরিমাণ চাপ আমরা সলিউশন অর্থাৎ যার গাঢ়ত্ব বেশি সেদিকে যে চাপটা দিই সেই চাপটাকে হচ্ছে অভিস্রবণ চাপ। তাহলে অভিস্রবণ ঘটনাটা অর্থাৎ ফেনোমেননটাকে প্রিভেন্ট করার জন্য যে অতিরিক্ত চাপ আমরা হচ্ছে বেশি গাঢ়ত্বের দিকে প্রয়োগ করে থাকি সেই চাপটাকে বলা হচ্ছে অভিস্রবণ চাপ। এবার অভিস্রবণ চাপকে পাই সাইন দ্বারা ডিফাইন করা হয়। এবার অভিস্রবণ চাপ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, দেখো যত বেশি দুটা দিকে যত বেশি ঘনত্ব মানে এর পার্থক্য থাকবে, কনসেন্ট্রেশনের পার্থক্য থাকবে, তত বেশি কি হবে মানে সলভেন্ট মলিকুল গুলা কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে যাবে। তাহলে ওইটাকে প্রিভেন্ট করার জন্য অনেক বেশি পরিমাণ চাপ দিতে হবে যার গাঢ়ত্ব বেশি সেই সাইডটা। তাহলে এখানে হচ্ছে গাঢ়ত্বের সঙ্গে অসমোটিক প্রেসার হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর কি আছে, যদি টেম্পারেচার বাড়ানো হয় সেক্ষেত্রে কি হবে, টেম্পারেচার বাড়ালে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে সলভেন্ট মলিকুল অনেক বেশি পরিমাণ যাবে। তাহলে অনেক বেশি যদি যায় অনেক বেশি অভিস্রবণ হচ্ছে, তাহলে অনেক বেশি পরিমাণ অভিস্রবণকে প্রিভেন্ট করার জন্য আমাদের বেশি গাঢ়ত্বের দিকে অনেক বেশি পরিমাণ চাপ দিতে হবে। তাহলে এটা হচ্ছে পাই প্রপোর্শনাল টু টেম্পারেচার অলসো। তাহলে তাহলে এবার এই দুজনকে রিমুভ করার জন্য পাই ইকুয়াল টু সিটি, এবার এটাকে তোলার জন্য এখানে কনস্ট্যান্ট যেটা ইউজ করে আর, যেখানে আরটাকে হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাহলে পাই ইকুয়াল টু সিআরটি। দেখো আগের যে দুটো ছিল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার তো হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, সেখানে যে কনসেন্ট্রেশনটা ছিল সেটা এখানে সি মানে কিন্তু কনসেন্ট্রেশন আর টি মানে হচ্ছে টেম্পারেচার, সেখানে যে কনসেন্ট্রেশনটা ছিল সেটা কিন্তু মোলাল কনসেন্ট্রেশন, কিন্তু এইখানে যে কনসেন্ট্রেশনটা আছে এটা কিন্তু হচ্ছে এখানে যে কনসেন্ট্রেশনটা আছে এটা কিন্তু হচ্ছে মোলার কনসেন্ট্রেশন। রিমেম্বার কিন্তু স্ফুটনাঙ্কের উন্নয়ন অর্থাৎ এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, সেখানে যে কনসেন্ট্রেশনটা ছিল সেটা হচ্ছে মোলাল, আর হচ্ছে যে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট সেখানে যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে মোলাল, কিন্তু এইখানে যে কনসেন্ট্রেশনটা অভিস্রবণ চাপ অর্থাৎ অসমোটিক প্রেসার এখানে যে কনসেন্ট্রেশনটা আছে এটা কিন্তু মোলার কনসেন্ট্রেশন অর্থাৎ মোলারিটি। রিমেম্বার, সেইগুলাই ছিল মোলারিটি। তাহলে এখানে যেটা পাই ইকুয়াল টু আবার কনসেন্ট্রেশন মানে কি এন বাই ভি জানি আমরা, একক আয়তনে কতটা মোল আছে 8টি, পাই ইকুয়াল টু এমআরটি। আবার এন মানে কি জানি ওয়েট বাই মলিকুলার রেট, তাহলে এন মানে কি ওয়েট বাই মলিকুলার রেট ইনটু আরটি, তাহলে এইটা হচ্ছে পাই কে বলা হচ্ছে অসমোটিক প্রেসার। এখানে পাই ইজ ডিফাইন্ড এজ এ অসমোটিক প্রেসার, osmotic pi is defined as the osmotic pressure. Okay, এরপরে তাহলে আমাদের এটা হলো অভিস্রবণ চাপ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কিছু কিছু সলিউশনের নাম আছে যেটা হচ্ছে আইসোটোনিক দ্রবণ। আইসোটোনিক দ্রবণ মানে যদি যাদের ক্ষেত্রে পাই 1 ইকুয়াল টু পাই 2 অর্থাৎ দুটা দ্রবণেরই প্রেসার হচ্ছে সমান। তাহলে একটা নতুন টার্ম পড়বো আমরা আইসোটোনিক। আইসোটোনিক মানে কিন্তু নিউটন সংখ্যা না বাবা, আইসোটোনিক মানে হচ্ছে দুটা দ্রবণ
যাদের হচ্ছে যে অভিস্রবণ চাপ সমান, সেটাকে আমরা হচ্ছে আইসোটোনিক সলিউশন। তাহলে ইন কেস অফ আইসোটোনিক সলিউশন আমরা লিখতে পারি দুটা সমান, তাহলে π1 = π2, দুটা দ্রবণ সমান, তাহলে এটা হচ্ছে আইসোটোনিক দ্রবণ। এরপরে কি আছে, এরপরে যেটা আছে হাইপোটোনিক। হাইপোটোনিক, হাইপোর কথার অর্থ কি? হাইপো মানে যে যে অর্ধবৃত্ত পর্দা দ্বারা যদি দুটা দ্রবণকে পৃথক করা হয়, দুটি দ্রবণের মধ্যে যার অভিস্রবণ চাপ কম সেটিকে অপরটির সাপেক্ষে হাইপোটোনিক, হাইপোটোনিক বলে। তাহলে হাইপোটোনিক দ্রবণে দ্রাবের গাঢ়ত্ব কম হয়, তাহলে হাইপোটোনিক দ্রবণকে যদি আমরা π1 হাইপোটোনিক ধরি, তাহলে হচ্ছে এখানে হাইপোটোনিক মানে π1 > π2, তাহলে এটাকে আমরা হচ্ছে হাইপোটোনিক দ্রবণ হিসেবে ধরে নিচ্ছি, হাইপোটোনিক দ্রবণ। আর হাইপারটোনিক দ্রবণ মানে, হাইপারটোনিক দ্রবণ মানে সেখানে হচ্ছে π1টাকে π2টাকে যদি হাইপারটোনিক দ্রবণ ধরি, হাইপারটোনিক মানে ওটার বেশি, যার বেশি সেটাকে হলো হাইপার, আর যার কম সেটাকে হচ্ছে হাইপোটোনিক। আচ্ছা, এরপরে আমাদের যে নরমাল স্যালাইন জানতে হবে। নরমাল স্যালাইনটা কি? সেটা হচ্ছে যে 0.84% ইনিশিয়াল জলীয় দ্রবণকে হচ্ছে যে নরমাল স্যালাইন বলে। এগুলো হচ্ছে শর্ট প্রশ্নের জন্য প্রায় পরীক্ষায় লাগে, যে 0.84% ইনিশিয়াল প্লাস ওয়াটার, ইনিশিয়াল প্লাস ওয়াটার, এর দুজনের মিক্সারকে বলা হচ্ছে যে নরমাল স্যালাইন। আরেকটা আছে যে রিভার্স অসমোসিসের এক্সাম্পল। রিভার্স অসমোসিস মানে, অসমোসিসে আমরা কি পড়লাম? অসমোসিসে পড়লাম যে কম গাঢ়ত্ব থেকে বেশি গাঢ়ত্বের দিকে সলভেন্ট মলিকিউলগুলো মুভ করে, এটা কি বলে? অসমোসিস। আর রিভার্স অসমোসিস মানে কি? নিশ্চয়ই উল্টাটা, যেমন হচ্ছে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে সলভেন্ট মলিকিউলগুলো মুভ করবে, তাহলে এটা হচ্ছে রিভার্স অসমোসিস। মানে যেখানে বেশি গাঢ়ত্ব থেকে কম গাঢ়ত্বের দিকে সলভেন্ট মলিকিউলগুলো মুভ করবে। রিভার্স অসমোসিসের উদাহরণ কি? ওই যে সমুদ্রের লবণাক্ত জল থেকে বিশুদ্ধ পানীয় জল প্রিপারেশন করা, ওটা হচ্ছে রিভার্স অসমোসিসের উদাহরণ। ওকে, এরপরে যেটা আমরা নেক্সট ডেটে যেটা পড়াবো সেটা হচ্ছে যে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, অর্থাৎ হচ্ছে অ্যাবনর্মাল অস্বাভাবিক সংখ্যাগত ধর্ম। এই অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি কারা দেখায় সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। সে কারা দেখায়? যারা হচ্ছে যে আমরা নর্মাল কলিগেটিভ প্রপার্টিতে কি বললাম, যে সলিউটটা দেবো সেটা কোনো নন ডিসোসিয়েট, নন অ্যাসোসিয়েট আর হচ্ছে নন ভোলাটাইল। বাট ইন কেস অফ অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি আমরা এখানে পড়বো কিন্তু যেগুলো হচ্ছে যে ডিসোসিয়েট করে যায়। তাহলে আমরা কিছু, তাহলে এখন আমরা যদি কিছু নন ডিসোসিয়েট মলিকুল আলোচনা করি। নন ডিসোসিয়েট যেটা হচ্ছে নর্মাল কলিগেটিভ প্রপার্টিতে আমরা পড়েছি, নন ডিসোসিয়েট যেটা আমরা নরমাল কলিগেটিভ প্রপার্টি। নন ডিসোসিয়েট হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার সংকেত কি? এটা হচ্ছে সব নন ডিসোসিয়েট। ইউরিয়া নন ডিসোসিয়েট। তারপর হচ্ছে সুক্রোজ মানে হচ্ছে চিনি, সুগার C12 H22 O11। তারপরে হচ্ছে সুগারের পর গ্লুকোজ C6H12O6, এগুলো হচ্ছে সব নন ডিসোসিয়েট। অর্থাৎ আমরা এখানে যেগুলো আলোচনা করলাম, যে যদি আমরা কোনো বিশুদ্ধ দ্রাবকে কোনো অনুদ্বায়ী দ্রাবক যোগ করি, তাহলে অনুদ্বায়ীগুলোকে অনুদ্বায়ী অর্থাৎ নন ভোলাটাইল সাবস্টেন্স এইরকম হতে হবে, কিন্তু NaCl বা MgCl2 বা CaCl2 ওগুলা কি ডিসোসিয়েট হয়ে যায়। সেই জন্য অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিতে যখন আমরা পড়বো তখন কিন্তু NaCl, KCl, MgCl2 এগুলো আলোচনা করবো। আর যখন নর্মাল কলিগেটিভ প্রপার্টি যেটা আমরা পড়লাম নর্মাল কলিগেটিভ প্রপার্টি, সেক্ষেত্রে কিন্তু সলিউট গুলাকে নন ভোলাটাইল, নন অ্যাসোসিয়েট, নন ডিসোসিয়েট। আর দিস আর দ্য এক্সাম্পল অফ নন ডিসোসিয়েট সাবস্টেন্স। ওকে, নন ডিসোসিয়েট সাবস্টেন্স। ওকে, নেক্সট দিন তাহলে আমরা অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি পড়ে এর যা ম্যাথমেটিক্স গুলো আছে তোমরা একটু ফর্মুলা গুলো দেখে রাখবে। ওকে, তাহলে মেন কি কি ফর্মুলা একটু দেখে রাখবে আমরা বলে দিচ্ছি আরেকবার এমফাসাইজ করে। এক নাম্বার হচ্ছে
যে পি সমান KH ইন্টু এক্স, এটা হচ্ছে যে হেনরি ল, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, সেখানে কি ছিল P/P0 মাইনাস x2, এটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার দ্বিতীয়। 3 নম্বর কি ছিল ডেল্টা টি বি সমান KB ইন্টু এম, এম মানে মোলালিটি, আর যেখানে এমটা মানে ছিল এই, আর 4 নাম্বার যেটা ছিল ডেল্টা টিএফ সমান KF ইন্টু এম, এটাও কিন্তু মোলালিটি একই রকম। আর লাস্টে কি হচ্ছে অসমোটিক প্রেসার, অর্থাৎ পাই ইকুয়াল টু CRT, আর এখানে সেটা হচ্ছে মোলারিটি। রিমেম্বার, বারবার বলে দিচ্ছি মোলারিটি, আর এটা হচ্ছে মোলারিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কিন্তু মোলালিটি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। আবার সি মানে কি N বাই V ইন্টু RT, আবার N মানে কি ওয়েট বাই মলিকুলার, আর মলিকুলার ওয়েটের ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। ওকে ওকে, তাহলে আজকে হচ্ছে যে আমরা এই অবধি পড়লাম, পরের দিন অ্যাবনর্মাল কোয়ালিটেটিভ প্রপার্টি পড়ে এর যেগুলো ম্যাথমেটিক্স আছে সেগুলো আমরা করে নেব। ওকে, গুড নাইট। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক, গুড নাইট।